হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর অর্থাৎ 11 ক্লাসের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি যে তোমরা যে নোটটা দেখতে পাচ্ছ সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে কোশ্চেনটা হচ্ছে, মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির অগ্রগতির পরিচয় দাও। এবার মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির মধ্যে পরে হচ্ছে যেমন লিপি, চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য, তার মধ্যে শিক্ষা, বিজ্ঞান চর্চা দিতে হবে, ওদের সাহিত্যের দিক দিতে হবে, ধর্মীয় জীবন দিতে হবে, ওদের মমি যে বানাতো সেটাও একটা আশ্চর্য, সেটাও ওদের একটা অদ্ভুত নিদর্শন, পিরামিড এবং নেক্রোপলিসের কথা বলতে হবে। তাহলে আমি এখন আলোচনাটা শুরু করছি। কোশ্চেনটা হচ্ছে, মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির অগ্রগতির পরিচয় দাও। পৃথিবীর সুপ্রাচীন সভ্যতাগুলির মধ্যে প্রাচীন মিশরীয় সভ্যতা বিশেষ কৃতিত্বের দাবি রাখে। এই সভ্যতায় শিল্প সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি লক্ষ্য করা যায়। যে ক্ষেত্রে অগ্রগতি হয়েছিল সেগুলি হলো, এক, লিপি। আমরা জানি ওদের লিপি, মিশরের লিপি কি হায়ারোগ্লিফিক লিপি, মিশরের এই লিপি আবিষ্কৃত হয়েছিল। আচ্ছা, এবার পয়েন্ট দিয়ে দিতে হবে হায়ারোগ্লিফিক লিপি। প্রাচীন মিশরীয় সভ্যতায় মানুষ প্রথম দিকে বিভিন্ন ছবির সাহায্যে তাদের মনের কথা লিখে রাখত। তারা প্রতিটি অক্ষরের জন্য পৃথক ছবি ব্যবহার করত। এইগুলোকে চিত্রলিপি বলা হয়। পরবর্তীকালে নানা পরিবর্তনের মাধ্যমে এই লিপি আরও উন্নত হয়। মিশরের এই চিত্রলিপি হায়ারোগ্লিফিক লিপি নামে পরিচিত। মিশরীয়রা এই লিপির দ্বারা সূর্য বোঝাতে একটি বৃত্ত এঁকে এর মাঝখানে একটি বিন্দু বসাতো, জল বোঝাতে ঢেউয়ের ছবি আঁকত। এবার এই লিপির ব্যবহার, পরের পয়েন্ট। গ্রিক ভাষায় হায়ারোগ্লিফিকের অর্থ হলো পবিত্র লিপি। মিশরীয় অর্থে এর নাম দেবলিপি। মিশরীয়রা লেখাপড়ার কলম দিয়ে প্যাপিরাস গাছের পাতায় বা পাথরে এই লিপি লিখত। তারা এই লিপিতে চিঠিপত্র লেখা, বই লেখা, রাজস্ব আদায় ও ব্যবসার হিসাব রাখা, বর্ষপঞ্জি তৈরি করা প্রভৃতি বিভিন্ন কার্য করত। এই লিপি মানে হায়ারোগ্লিফিক লিপি। ফরাসি পণ্ডিত শাহ পলিয়ে অক্লান্ত পরিশ্রম করে 1920 খ্রিস্টাব্দে হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন। পরেরটা কি? চিত্রকলা। মিশরে প্রথম ফেরাও মেনিসের আমল থেকেই শিল্পকলার উন্নতি লক্ষ্য করা যায়। চিত্রশিল্পে এখানে অগ্রগতি ঘটেছিল মন্দির ও অট্টালিকার দেয়ালে, মানে এখানে চিত্রশিল্পে অগ্রগতি দেখা যায়। এই সময় মন্দির ও অট্টালিকার দেয়ালে বিভিন্ন রঙিন ছবি তারা আঁকত। সেই সব ছবিগুলো হলো রাজা, রাজপরিবার, কর্মরত কারিগর, কৃষক, উৎসবের নাচ গান প্রভৃতি। রাজার ছবি খুব বড় করে এবং উজ্জ্বল রঙে আঁকা হতো, তবে সাধারণ মানুষ ও কৃতদাসদের ছবি আঁকা হতো ছোট করে এবং অনুজ্জ্বল রং দিয়ে। পরেরটা কি? স্থাপত্য ও ভাস্কর্য। এখানে স্থাপত্য ও ভাস্কর্যের ক্ষেত্রেও অগ্রগতি লক্ষ্য করা যায়। এখানে দেবতা আমনের উপাসনার উদ্দেশ্যে এক সুবিশাল ও সুদর্শন মন্দির নির্মিত হয়েছিল। প্রায় 25 মিটার উঁচু এই মন্দিরে 130টি স্তম্ভ এবং একটি বড় হলঘর ছিল। সুদর্শন ও বৃহদায়তন স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হল সে দেশের
অসংখ্য পিরামিড। মিশরের উপর উল্লেখযোগ্য শিল্প নিদর্শন হলো আবু সিম্বেলের মন্দির এবং বিশালাকার স্ফিংসের মূর্তি। এটি হলো গিজার পিরামিড সংলগ্ন এক বিশাল পাথরের মূর্তি। এটি পৃথিবীর বৃহত্তম মূর্তি। কোন মূর্তি? স্ফিংসের মূর্তি। এর মুখমণ্ডল মানুষের মতো, কিন্তু দেহটি সিংহের মতো। এছাড়া পাথর, কাঠ, মাটি প্রভৃতি দিয়ে বিভিন্ন মূর্তি নির্মিত হতো। এইসব মূর্তির মধ্যে বিভিন্ন ফেরাও, কৃতদাসদের তদারককারী, রাঁধুনি, শ্রমিক প্রভৃতি মূর্তি অন্যতম। পরেরটা কি? শিক্ষা। সে যুগে মিশরে বিনা অর্থে বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ ছিল। যার লেখাপড়ার যোগ্যতা থাকতো সেই বিদ্যালয়ে আসতে পারত। তবে মিশরে মূলত উচ্চ শ্রেণীর মানুষের মধ্যে বিদ্যাচর্চার প্রচলন ছিল। সাধারণ পরিবারের খুব কম সংখ্যক ছেলে বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পেত না। মিশরে পুরোহিতরা মন্দির প্রাঙ্গণে বিদ্যালয় প্রতিষ্ঠা করে সেখানে শিক্ষাদানের ব্যবস্থা করত। লিপিকাররা মিশরীয় সমাজে শিক্ষার বিস্তারে বিশেষ ভূমিকা নিতেন। পরেরটা কি? বিজ্ঞান চর্চা। প্রাচীন মিশরে গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা প্রভৃতি বিজ্ঞানের বিভিন্ন শাখায় অগ্রগতি ঘটেছিল। প্রাচীন মিশরেই পাটিগণিত ও জ্যামিতির উদ্ভব ঘটেছিল বলে অনেকে মনে করেন। সে দেশের মানুষ গুণিতক ধরে গণনার কাজ করত। তারা যোগ, বিয়োগ, ভাগ করার পদ্ধতি, দশমিকের ব্যবহার, ক্ষেত্রফল ও ঘনফল নির্ণয় পদ্ধতি প্রভৃতি জানত। তারা যেমন ভগ্নাংশের হিসাব জানত, তেমনি লক্ষাধিক সংখ্যার হিসাবও গণনা করতে পারত। পুরোহিতরা বর্ষপঞ্জি তৈরি করত। মিশরের জ্যোতিষীরাই প্রথম এক বছরকে 365 দিন, এক মাসকে 30 দিন এবং এক দিনকে 24 ঘন্টায় ভাগ করেছিল। ভাবতে আমাদের অবাক লাগে ওই প্রাচীনকালে কিভাবে এটা তাদের মাথায় এসেছিল। আনুমানিক খ্রিস্টপূর্ব 4236 অব্দে মিশরে প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয়। মিশরীয়রা মানবদেহের নাড়ির স্পন্দন ও হৃৎপিণ্ডের ভূমিকা, গাছপালার ভেষজ গুণাগুণ প্রভৃতি জানত এবং শল্য চিকিৎসায় ব্রোঞ্জের যন্ত্রপাতি ব্যবহার করত। তারা চক্ষু, দন্ত, পাকস্থলী ও অন্ত্রের চিকিৎসায় পারদর্শী ছিল বলে প্রমাণ পাওয়া যায়। মমি করার অভিজ্ঞতা দিয়ে তারা শারীরবিদ্যার জ্ঞান অর্জন করেছিল। এখানকার চিকিৎসা পদ্ধতি প্রতিবেশী বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এরপরেরটা কি? সাহিত্য। এই সভ্যতায় সাহিত্যের ক্ষেত্রেও উন্নতি হয়েছিল। তারা গদ্য সাহিত্য ও কাব্যচর্চা করত। পঞ্চম ও ষষ্ঠ রাজবংশের আমলে মন্দির ও পিরামিডের গায়ে খোদাই করা লিপিগুলো হলো মিশরীয়দের সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। মৃতের পুস্তক বুক অফ দ্য ডেড নামে অভিহিত নিদর্শনগুলো ছিল তাদের ধর্মীয় সাহিত্য। সমাহিত মৃতদেহের পাশে প্যাপিরাসে লেখা জাদুবিদ্যা, শ্লোক, প্রার্থনা, ওষুধপত্র প্রভৃতির আলোচনা থাকত। ইখনটিনের রাজকীয় স্তুতি, মেমফাইট ড্রামা তাদের সাহিত্যের নিদর্শন। অসংখ্য ছড়া, কবিতা, গল্পকাহিনী এদের সাহিত্যের আরও এক নিদর্শন। পরেরটা কি? ধর্মীয় যা পাওয়া গেছে। পরেরটা কি? ধর্মীয় জীবন।
মিশরীয়রা বহু দেবতা, প্রাকৃতিক শক্তি ও জীবজন্তুর পুজো করত। তাদের সূর্য দেবতা রা প্রথম দিকে প্রধান দেবতা ছিল, পরে যুদ্ধ দেবতা নামে পরিচিত হয়। পরবর্তীকালে বাস্তু দেবতা আমন এদের প্রধান দেবতা হন। এছাড়া অন্যান্য দেবতা ছিল উর্বরতার দেবতা অসিরিস, পাপ পুণ্যের বিচারের দেবতা আইসিস, আকাশের দেবতা হোরাস। এছাড়া তারা আগেই বলা হচ্ছে বিভিন্ন পশু পাখির পুজো করত, তারপরে হচ্ছে গাছপালা, প্রাকৃতিক শক্তিকে পুজো করত। পরের পয়েন্ট, মমি। মিশরীয়রা মনে করত মৃত্যুর পর মৃতদেহের মধ্যে তার আত্মা বেঁচে থাকে, তাই তারা নিজেদের জীবদ্দশায় তাদের কবরের স্থান, কবরের পদ্ধতি লিপিবদ্ধ করে যেত। কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার উত্তরসূরিরা বিভিন্ন রাসায়নিক পদার্থ ও সুগন্ধি দ্রব্য মাখিয়ে ও বেশ কয়েকটি স্তরে সাদা কাপড় জড়িয়ে মৃতদেহটিকে সংরক্ষণ করত। এভাবে সংরক্ষণ করা মৃতদেহকে মমি বলা হতো। সেই যুগে তারা কিভাবে এটা রাখত আজও আশ্চর্যের বিষয়। পরেরটা, পিরামিড। মিশরে ফেরাও ও ধনী ব্যক্তিদের মৃত্যুর পর মৃতদেহ মমি করে সমাধি দেয়া হতো। মৃতের পাশে তার প্রিয় খাবার, আসবাবপত্র, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস ও মূল্যবান সামগ্রী রাখা হতো। এই সমাধি ক্ষেত্রের উপর পাথরের উপর পাথর সাজিয়ে সুবিশাল ত্রিকোণাকৃতি অট্টালিকা তৈরি করত, যাকে পিরামিড বলা হয়। পরেরটা কি, নেক্রোপলিস। মিশরের ফেরাও পরিবার ও রাজপরিবারের সদস্যদের সমাধিস্থলকে মৃত্যুপুরী বা নেক্রোপলিস বলা হতো। থিবস নগরীতে 4 বর্গমাইল এলাকায় এটি অবস্থিত ছিল। এখানকার রাজাদের সমাধিস্থল ভ্যালি অফ কিংস এবং রানীদের সমাধিস্থল ভ্যালি অফ কুইন্স নামে পরিচিত ছিল। ভ্যালি অফ কিংসে 62টি সমাধি পাওয়া গেছে, আর ভ্যালি অফ কুইন্সে সবচেয়ে বড় সমাধি ছিল রানী নেফারতিতি। সবশেষে বলা যায়, মিশরীয়রা শিল্প সংস্কৃতির দিক দিয়ে সেই সময় যথেষ্ট প্রতিভার পরিচয় দিয়েছে, যা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। এবং সেই যুগে তারা যা যা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চিকিৎসা বিজ্ঞান এবং পিরামিড বা মমির ক্ষেত্রে তারা যা যা দক্ষতার পরিচয় দিয়েছে তা আজও বিস্ময়ের উদ্রেক করে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, সাবস্ক্রাইব, ভালো থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। দেখা হচ্ছে